আসসালামু আলাইকুম। বিদ্যাহাটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 11 অনুশীলনীর 6 নম্বর অঙ্কটা সমাধান করব। তো 6 নম্বর অঙ্কে বলেছে একটি কারখানার 100 জন শ্রমিকের মাসিক মজুরির গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। শ্রমিকদের মাসিক মজুরির গড় কত? উপাত্তগুলোর আয়তলেখ আঁকো। তো যদি আমাদেরকে গড় বের করতে হয়, আমরা জানি গড়ের সূত্র হচ্ছে সামেশন অফ FI/XI/N। এখন আমাদের তাহলে অবশ্যই FI/XI-টা আগে নির্ণয় করে নিতে হবে। তো যদি আমাদেরকে কখনো গণসংখ্যার সারণী দেয়া থাকে এবং সেখান থেকে গড় বের করতে বলে, তাহলে আমরা কলাম কিন্তু তৈরি করব 4টা। হ্যাঁ, লম্বালম্বিভাবে কলাম তৈরি করব 4টা। প্রথমটায় থাকবে শ্রেণী ব্যবধান, তারপরে মধ্যমান, তারপরে গণসংখ্যা, আর তারপরে হচ্ছে গণসংখ্যা আর মধ্যমানের গুণফল। তাহলেই আমাদের গড় নির্ণয় করতে সহজ হবে, গড় নির্ণয় করতে পারবো আমরা। তো চলো আগে আমরা যে ছকটা আমাদের তৈরি করতে হবে সেটা আগে করে নিই। তাহলে প্রথমেই আমি নম্বর দিয়ে নিচ্ছি। দেখো এখানে কিন্তু আমাদের গণসংখ্যা আর শ্রেণী ব্যবধানটা দেয়া আছে প্রশ্নে। তো দেখো এখানে মোট কয়টা ঘর আছে? 1 2 3 4 5 6 7 8 9টা ঘর দেয়া আছে। তো আমরা এভাবে রো করব 9টা, একটা বেশি করব হিসাব করার জন্য। তো এভাবে রো তৈরি করে নেবে। 6টা 7 8 9 আর এই একটা বেশি 10। তো দেখো আমি 10টা রো তৈরি করে নিয়েছি। এবার আমাকে কলাম তৈরি করতে হবে। কলাম আমি তৈরি করব 4টা। তো এই প্রথমটা হচ্ছে শ্রেণী ব্যবধান, তারপর একটা মধ্যমান, তারপর একটা গণসংখ্যা এবং তারপর একটা FI/XI মানে মধ্যমান আর গণসংখ্যার গুণফল। এই 4টা করে কলাম তৈরি করলে কিন্তু আমরা গড়টা নির্ণয় করতে পারব। তো দেখো আমি লিখে নিই এখানে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি, তারপর এটা হচ্ছে মধ্যমান, মধ্যমানকে XI দ্বারা প্রকাশ করা হয়, তারপরে গণসংখ্যা, এটা হচ্ছে FI দ্বারা প্রকাশ করা হয়, এবং শেষে এই গণসংখ্যা FI আর XI এর গুণফল। তো দেখো শ্রেণী ব্যাপ্তি যেটা দেয়া আছে সেটা আমরা দেখে দেখে লিখে নিব। দেখো এখানে 51 থেকে 55 5 5 করে শ্রেণী ব্যবধান দেয়া আছে। তো আমরা লিখে নিই 51 থেকে 55, তারপর 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75, 76 থেকে 80, 81 থেকে 85 এবং শেষে 86 থেকে 90। তারপরে দেখো গণসংখ্যাগুলো আমাদেরকে দিয়েছে, দেয়া আছে, এবং গণসংখ্যাগুলো আমরা দেখে দেখে এখান থেকে নিব। প্রথমে 6, তারপরে 20, তারপরে 30, 15, 11, 8, 6, 4। এবারে আমাদেরকে মধ্যমান নির্ণয় করতে হবে। মধ্যমান নির্ণয় করব কিভাবে? আমরা এই যে শ্রেণীর যে নিম্ন সীমা এবং শ্রেণীর যে উচ্চ সীমা অর্থাৎ এই দুইটাকে আমরা যোগ করে দেব এবং তারপরে 2 দিয়ে ভাগ করব। তাহলে শ্রেণীর ঊর্ধ্ব সীমা এবং নিম্ন সীমাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে 55 আর 51 এই দুটোকে আমরা যোগ করে দিব। 55 আর 51 তাহলে হচ্ছে 106। এবার এই 106 কে আমি 2 দিয়ে ভাগ করব, তাহলে পাবো 53। তো দেখো এই যে 53 আমি এখানে লিখে দিয়েছি 53। এভাবে প্রত্যেকটাকে এটা এটা যোগ করে তুমি 2 দিয়ে ভাগ করে খুব সহজেই মধ্যমান নির্ণয় করতে পারো। যেহেতু এখানে শ্রেণী ব্যবধান 5 করে, দেখো প্রত্যেকটাই 5 করে শ্রেণী ব্যবধান, তাই আমি যদি এই প্রথমটা বের করে তার সাথে 5 যোগ করে করে নিচে লিখে দিই তাহলে কিন্তু বের হয়ে আসবে। তুমি চাইলে এইভাবে প্রথমটা বের করে পরের সাথে 5 যোগ করে করে নিচে লিখতে পারো, অথবা এটা এটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে পারো। প্রত্যেকটা ক্ষেত্রে যেটা তোমার কাছে বেশি সহজ মনে হবে তুমি সেই পদ্ধতিটাই অবলম্বন করবে। তো দেখো এখানে 53 এর সাথে যদি আমি 5 যোগ করে দিই তাহলে হয়ে যাবে 58।
আবার 58 সাথে যদি আমি 5 যোগ করে দিই তাহলে হয়ে যাবে 63। আবার এটার সাথে যদি আমি 5 যোগ করি তাহলে হবে 68। এটার সাথে যদি আমি আবারও 5 যোগ করে দিই তাহলে হয়ে যাবে 73। 78 হবে। আবার 78 এর সাথে যদি তুমি 5 যোগ করে দাও তাহলে হবে 83। 83 এর সাথে 5 যদি যোগ করো তাহলে হবে 88। এইভাবে তুমি 5 5 করে এটার সাথে যোগ করে করে নিচের দিকে নামাই দিলেও ওই একই হচ্ছে যে সংখ্যা বের হবে। এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলেও যা হবে, আর এটার সাথে 5 যোগ করে দিলেও সেই সংখ্যাটাই বের হবে। এবার দেখো মধ্যমান আর গণসংখ্যা আমরা দেখো এখানে লিখে দিয়েছি fi xi, তাহলে এই দুইটা গুণ করতে হবে। তাহলে 53 এর সাথে তুমি যদি 6 গুণ করো তাহলে পাবে 318। তো আমি এটা লিখে দিলাম। তারপরে দেখো 58 এর সাথে আমরা 20 গুণ করব। 58 এর সাথে 20 গুণ করলে পাবে 1160। ক্যালকুলেটর দিয়ে এগুলো খুব সহজে তোমরা বের করে নিতে পারবে, অথবা ম্যানুয়ালি হাত দিয়ে গুণ করে বের করে নিতে পারবে। তারপর 63 এর সাথে আমরা 30 গুণ করব তাহলে পাবো 1890। তাহলে 1890। 68 এর সাথে 15 গুণ, তাহলে 68 গুণ 15 হবে 1020। এবার দেখো 73 গুণ 11, তাহলে 73 গুণ 11 করলে হবে 803। 78 গুণ 8, 78 গুণ 8 করলে হবে 624। 83 গুণ 6 করলে হবে 498। তারপরে 88 গুণ 4 করলে হবে 352। এবার এই যে আমরা fi xi যতগুলো বের করেছি সবগুলোকে আমরা একসাথে যোগ করে দেব। ক্রমান্বয়ে সবগুলোকে আমরা যোগ করে দেব। যদি আমরা যোগ করে দিই তাহলে পাবো summation of fi xi সমান, যোগ করে দিয়ে পাবো 6665। তাহলে 6665। আর গণসংখ্যাগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে পাবো 100, কারণ ওখানে প্রথমে বলে দিয়েছিল যে 100 জন শ্রমিকের, তাহলে n সমান আমরা পাবো 100। এখন আমাদেরকে যেহেতু গড় নির্ণয় করতে বলেছে তাই আমরা লিখে দিব, আমরা জানি গড় x বার সমান summation of fi xi by n। এখন আমরা মানটা বসায় দিব। fi xi এর মান হচ্ছে 6665 আর n এর মান হচ্ছে 100। এটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে পাবো 66.65। তো দেখো এটাই হচ্ছে আমাদের গড়, যেটা আমাদের গড় নির্ণয় করতে বলেছে। তো এটা একটা অ্যানসার। এবার আমাদেরকে উপাত্তগুলো দিয়ে, অর্থাৎ যে উপাত্তগুলো দেয়া আছে সেই উপাত্তগুলো দিয়ে একটা আয়তলেখ আঁকতে হবে। আয়তলেখ যদি তুমি অঙ্কন করতে চাও তাহলে অবশ্যই তোমাকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আগে বের করে নিতে হবে। তো চলো আমরা আগে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করার জন্য ওই ছকটা আগে তৈরি করি। আয়তলেখ অঙ্কনের জন্য যে সারণীটা আমাদের প্রয়োজন হবে সেই সারণীটা দেখো তৈরি করার জন্য আমি একটা বক্স এঁকে নিয়েছি এবং উপরে লিখেছি আয়তলেখ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী। এখন আয়তলেখ অঙ্কন করার জন্য তুমি 3টা কলাম তৈরি করবে, লম্বালম্বি ভাবে 3টা কলাম তৈরি করবে। একটা থাকবে শ্রেণীব্যাপ্তি, একটা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, একটা গণসংখ্যা। তো দেখো শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যাটা দেয়া আছে, আমরা শুধু এই বক্সে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা বের করে নিব। তো শ্রেণীব্যাপ্তিটা এখানে যেভাবে দেয়া আছে 9টা রো দেয়া আছে, তো আমি এভাবে 9টা রো হচ্ছে এঁকে নিয়েছি। এবার দেখো আমি বসিয়ে নিব শ্রেণীব্যাপ্তিটা 51 থেকে 55, তারপর 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75, 76 থেকে 80, 81 থেকে 85 এবং 86 থেকে 90।
এবার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করার নিয়ম হচ্ছে, তুমি এই যে শ্রেণী ব্যাপ্তিটা দেখছো, শ্রেণীর নিম্ন সীমা থেকে 0.5 বাদ দিবে এবং উচ্চ সীমার সাথে 0.5 যোগ করবে। আমি আবার বলছি, শ্রেণীর নিম্ন সীমা থেকে 0.5 তুমি বিয়োগ করবে এবং উচ্চ সীমার সাথে 0.5 যোগ করবে। তো দেখো 51 থেকে যদি আমি 0.5 মানে 0.5 বিয়োগ করি তাহলে পাবো 50.5। তো আমি সেটা লিখে নেব 50.5 থেকে। এবার 55 সাথে 0.5 আমি যোগ করব, তাহলে হয়ে যাবে 55.5। আবারও এটার থেকে বিয়োগ করব, প্রথমটা থেকে বিয়োগ করব, তাহলে 56 থেকে যদি আমি 0.5 বিয়োগ করি তাহলে পাবো 55.5। আর 60 এর সাথে যদি 0.5 যোগ করি তাহলে পাবো 60.5। 60.5। ঠিক একইভাবে প্রত্যেকটাই আমি তাহলে করে নিব। 60.5 থেকে 65.5, এখানে 65.5 থেকে 70.5, 70.5 থেকে 75.5, 75.5 থেকে 80.5, আবার 80.5 থেকে 85.5, এবার 85.5 থেকে 90.5। একটু তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানকার শ্রেণীর যে উচ্চ সীমা আর এখানকার শ্রেণীর নিম্ন সীমা, পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা দেখো, ঊর্ধ্ব সীমা আর নিম্ন সীমা এই দুটো একই, অর্থাৎ এই শ্রেণী সীমাটা অবিচ্ছিন্ন হয়েছে, অর্থাৎ এখানকার শেষ যে ঊর্ধ্ব সীমা আর এখানকার যে শুরু অর্থাৎ নিম্ন সীমা সেটা একই রকম, তখনই আমরা সেটাকে বলতে পারবো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এবার দেখো গণসংখ্যাটা আমরা যা দেয়া আছে বইয়ে সেটা লিখে নিব। 6, 20, 30, 15, 11, 8, 6, 4 গণসংখ্যা লেখা হয়ে গেছে। এখন আমরা গ্রাফ পেপারে বা ছক কাগজে এই মানগুলো গণসংখ্যা এবং অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা বসিয়ে একটা আয়তলেখ অঙ্কন করব। তো চলো আমরা তাহলে এখন ছক কাগজে যাই। ছক কাগজে আয়তলেখ অঙ্কন করার জন্য যে ব্যাখ্যাটা আমাদেরকে দিতে হয় সেই ব্যাখ্যাটা দেখো আমি লিখে নিয়েছি, যে ছক কাগজে এক ঘরকে এক একক ধরবো, এক ঘরকে এক একক ধরে x অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ও এক ঘর সমান এক একক ধরে y অক্ষে গণসংখ্যা স্থাপন করে আয়তলেখ আঁকা হলো। x অক্ষের মূল বিন্দু থেকে 50.5 ঘর পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। এখন এই যে ব্যাখ্যাটা আমি যে অনুসারে লিখেছি সেইভাবে ওইখানে গণসংখ্যা এবং অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিটা আঁকবো। এখন দেখো যখন আমি অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা বসাবো তখন আমি এই পাশ থেকে শুরু করে এইখানে যাব, অর্থাৎ 50.5 থেকে শুরু করব এবং ক্রমান্বয়ে সবগুলো দেওয়ার পরে শেষে আমি 90.5 পর্যন্ত অবিচ্ছিন্ন শ্রেণীসীমা স্থাপন করব। তো চলো তাহলে এখন আমরা গ্রাফ পেপারে যেয়ে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যাটা স্থাপন করে আয়তলেখ অঙ্কন করি। কাগজে আমরা x অক্ষ এবং y অক্ষ দিয়ে দিব। দেখো এটা হচ্ছে x অক্ষ, আমি এখানে কলম দিয়ে করছি কিন্তু তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে, আর এটা হচ্ছে y অক্ষ। তো x অক্ষে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখব এবং y অক্ষে আমরা গণসংখ্যা লিখব। তাহলে প্রথম যে 5টা ঘর থাকবে, প্রথম 5টা, এই প্রথম 5টা ঘর আমরা এইভাবে ভাঙা চিহ্ন দিয়ে এটা অঙ্কন করে দিব এবং তারপর থেকে আমরা লেখা শুরু করব। তো আমাদের প্রথমেই গণসংখ্যা কত ছিল, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি ছিল 50.5। তাহলে আমরা এইভাবে লিখতে থাকবো যে 50.5, পরের ঘরে লিখব 55.5, তারপরেরটা 60.5, তারপরে 65.5, 70.5, তারপরে 75.5, তারপর 80.5, তারপর 85.5, 90.5 পর্যন্ত আমরা লিখব। আমি আবারও বলছি, আমি কলম দিয়ে লিখেছি কারণ যাতে তোমরা বুঝতে পারো স্পষ্ট, এই জন্য তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে।
এখন ওয়াই অক্ষে প্রত্যেক 5 ঘর সমান, প্রত্যেক 1 ঘর সমান 1 একক ধরেছি, তাহলে প্রত্যেক 5 ঘর পরে আমি 5 5 করে দিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে প্রথমটুকু 5, তারপর এই অংশটা হচ্ছে 10, তাহলে এখানে 10, তারপরে এখানে হচ্ছে 15, তারপরে 20, তারপরে 25। আমার সর্বোচ্চ গণসংখ্যা ছিল 30, তো আমি 30 পর্যন্ত নিব, অথবা কেউ যদি চাও একটু বেশি 35 পর্যন্ত নিতে পারো, সমস্যা নেই। তাহলে এখন দেখো আমি হচ্ছে বিন্দুগুলো এখন স্থাপন করে নিব। তো যখন 50.5 ছিল অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, তখন কিন্তু গণসংখ্যা ছিল 6। তো এইখানে আমি আগে কলমটা মানে পেন্সিলটা রাখবে, তারপরে দেখো 50.5 থেকে 6 ঘর উপরের দিকে উঠে যাবে। তো এই হচ্ছে 6 ঘর, আমি এখানে একটা ডট দিয়ে দিলাম। তারপরে যখন 55.5 ছিল তখন শ্রেণী সীমা ছিল 20, তাহলে আমি এইভাবে উপরের দিকে উঠবো এবং 20 ঘর পর্যন্ত গুনে গুনে বসিয়ে দিব। দেখো এখানে হচ্ছে 20। তারপরে 60 যখন 5 ছিল তখন আমার গণসংখ্যা ছিল 30, তো আমি এই সোজাভাবে আমি 30 ঘর উপরে উঠবো। তাহলে এই হচ্ছে 30, তাহলে এখানে একটা ফোঁটা দিয়ে রাখবো। তারপরে যখন 65.5 ছিল তখন ছিল এটা কত, 15, তাহলে আমি 15 ঘর সমানভাবে উপরের দিকে যাব। তারপরে 70 যখন 5 ছিল তখন এটা ছিল 11, তাহলে এই হচ্ছে 5, এই 10, এই পরের ঘরটা হচ্ছে 11। তারপরে দেখো যখন 75.5 ছিল তখন এটা ছিল 8, তাহলে আমি 8 ঘর উপরে যাব, এই 5, 6, 7, 8। তারপরে যখন 80.5 ছিল তখন এটা ছিল 6, তাহলে আমি 6 ঘর উপরে যাব। তারপর যখন 85.5 ছিল তখন হচ্ছে 4, তাহলে আমি 4 ঘর উপরে যাব। দেখো এই এই ফোঁটাগুলো অবশ্যই কিন্তু তোমরা পেন্সিল দিয়ে দিবে। দেখো আমার কিন্তু এখানে নির্ণয় করা হয়ে গেছে যে কোনটা কত ঘর পর্যন্ত ছিল। তারপরের কাজ হচ্ছে আমরা অবশ্যই একটা স্কেল নিয়ে আমরা যে বিন্দুটা দিয়েছি সেই বিন্দু থেকে এক্স অক্ষের উপরে একটা করে লম্ব এঁকে দিব, অর্থাৎ এক্স অক্ষের উপরে একটা করে দাগ দিয়ে দিব। দেখো আমি যেভাবে দিচ্ছি তোমরা সেভাবে দিবে। এইভাবে আমরা একটা করে দাগ দিয়ে দিব। বিন্দু থেকে এক্স অক্ষের উপর, বিন্দু থেকে এক্স অক্ষের উপর এভাবে লম্বা করে দাগ দিয়ে দিবে। দাগ দেওয়ার পরে কাজ হচ্ছে এই বিন্দু থেকে আমরা ডান দিকে বাড়াবো পরবর্তী ঘর পর্যন্ত। এই বিন্দু থেকে আমরা ডান দিকে পরবর্তী ঘর পর্যন্ত সবগুলো বাড়িয়ে দিব, পরবর্তী ঘর পর্যন্ত, ডান দিকে পরবর্তী ঘর পর্যন্ত সবগুলো আমরা এভাবে বাড়িয়ে দিব। দেখো যখন এভাবে আমরা ডান দিকে পরবর্তী ঘর পর্যন্ত বাড়িয়ে দিচ্ছি তখন কিছু কিছু ঘর তো পূরণ হয়ে গেছে, আয়তলেখ হয়ে গেছে, কিন্তু কিছু কিছু ঘরে দেখো ফাঁকা হয়ে আছে। তো যে অংশটা ফাঁকা হয়ে থাকবে ওটা আমরা স্কেল দিয়ে খুব সুন্দর করে এটা মিলিয়ে দিব। পরবর্তী ঘর পর্যন্ত এটা দাগ টেনে এটা মিলিয়ে দিব। দেখো আমি কিভাবে করছি, পরবর্তী ঘর পর্যন্ত দাগ দিয়ে এটা মিলিয়ে দিবে, তাহলে দেখবে যে একটা আয়তলেখ অঙ্কন হয়ে গেছে। এখন আমরা কি করব, পেন্সিল দিয়ে এই আয়তলেখের এই যে অংশটা যেটুকুতে আয়তলেখ অঙ্কন হয়েছে সেটুকু এভাবে পেন্সিল দিয়ে এভাবে কালার করে নেবে। এইভাবে একটু আস্তে আস্তে করবে যেন দেখবে আয়তলেখের বাইরে যেন কালারটা না যায়। এভাবে সুন্দরভাবে যদি আমরা কালার করে নিই তাহলে আমাদের আয়তলেখটা প্রস্তুত হয়ে যাবে। দেখো আয়তলেখটা কিন্তু অঙ্কন করা হয়ে গেছে। আর ব্যাখ্যাটা কিভাবে দিবে সেটা তো তোমাদেরকে আমি আগেই বলেছি। তো এইভাবে আমরা আমাদের আয়তলেখটা অঙ্কন করে নেব। তো শিক্ষার্থীরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।